সত্তরের দশকে যখন জাপানের অর্থনীতি একদম টপে ছিল, তখন পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড নেসলে জাপানের এই অর্থনৈতিক সাফল্যে নিজেদের নাম খচিত করার চেষ্টায় নামে এবং এই জন্য তারা বেছে নেয় তাদের খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট, কফি। তবে তাড়াহুড়ো করে মাঠে নামার মতো কোম্পানি নেসলে ছিল না। তারা জানতো যে জাপানিজ কাস্টমাররা চা খুব ভালোবাসতো। নতুন এই প্রোডাক্ট লঞ্চ করার আগে নেসলে ডিসাইড করে যে সাধারণ মানুষের মধ্যে একটা টেস্ট করা যাক। বিভিন্ন এজ গ্রুপের মানুষের মাঝ থেকে কিছু অডিয়েন্স নিয়ে নেসলে তাদের নেসক্যাফে কফির জন্য রিভিউ নেয় এবং তারা একটু অবাক হয়েই দেখে যে যাদের অপিনিয়ন নেওয়ার কথা হয়েছিল তারা সবাই কফিকে বেশ পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিয়েছে। জাপানে চায়ের ডমিনেন্স অনেক বেশি ছিল, এই জন্য কফির টেস্টকে পজিটিভলি নেওয়ার বিষয়টা খুব অবাক করেছিল তাদেরকে। এমন রেজাল্ট দেখে নেসলে খুব খুশি হয়ে ডিসাইড করলো জাপানি মার্কেটে কফির মাধ্যমে এন্ট্রি নেওয়ার। তাদের মাস প্রোডাকশন প্ল্যানের কারণে দেখতে না দেখতেই জাপানের প্রত্যেক শপের শেলফে শেলফে কফি পাওয়া যাচ্ছিল। খুব তোড়জোড় করে মার্কেটিং করলেও শেষমেশ নেসলে তাদের ডিসাইড করা ফলাফল পাচ্ছিল না। রাস্তার মোড়ে মোড়ে কফি শপ থাকলেও সেখানে কাস্টমারের দেখা মিলছিল না। ব্যাপারটা তাদের জন্য খুবই আনএক্সপেক্টেড ছিল। তাদের মনে প্রশ্ন জাগে, কেন এমনটা হচ্ছে? সার্ভে রেজাল্ট মোতাবেক কফি থেকে বেশ হাই প্রফিট হওয়ার কথা ছিল, কিন্তু এমনটা না হওয়ার কারণটাই বা কি? আসলে জাপানিজ কাস্টমাররা চায়ের প্রতি যতটুকু লয়াল ছিল সেই তুলনায় কফির প্রতি কৌতূহল বাজিমাত করতে পারে না। তারা কফির টেস্টটাকে একটু ডিফারেন্ট কিছু হিসেবে অকেশনালি ট্রাই করতে চায় ঠিকই, কিন্তু সেটা ডেইলি বেভারেজ হিসেবে চায়ের স্থান দখল করতে পারে না। এমন অবস্থায় নেসলে মার্কেটিং জগতের লেজেন্ড নামে পরিচিত ক্লোটাইর রেপাইলকে নিয়ে আসে। ক্লোটাইর কোনো টিপিক্যাল মার্কেটিং এক্সপার্ট নন, তিনি আসলে একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট। ক্লোটাইর বহু বছর ধরে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করেছেন। তার এই সাইকোলজির নলেজ তাকে হিউম্যান বিহেভিয়ার স্টাডি করতে হেল্প করে। এই নলেজকে তিনি পরে মার্কেটিং ট্রিক বের করার কাজে ইউজ করেন। ক্লোটাইরের মতে মানুষ ডিসিশন নেওয়ার সময় ব্রেইনের সাবকনশিয়াস পার্ট দিয়ে ইনফ্লুয়েন্স হয়। বেশিরভাগ মানুষ বুঝতেও পারে না তাদের ব্রেইন কিভাবে তাদেরকে সাবকনশিয়াস মাইন্ড থেকে ম্যানিপুলেট করছে। ব্রেইনের এই কারসাজিকেই ক্লোটাইর নাম দিয়েছেন রেপটালিয়ান ইনস্টিংক্ট বা প্রবৃত্তি। এটি আমাদের ব্রেইনের সবচেয়ে এনসিয়েন্ট পার্টগুলোর মধ্যে একটি। বিষয়টা বোঝানোর জন্য ক্লোটাইর আমেরিকান কোম্পানি জিপের একটা এক্সাম্পল নিয়ে আসেন। জিপ তাদের লেটেস্ট মডেলের গাড়িগুলোয় সেলের নাম্বারে সন্তুষ্ট ছিল না। এভাবে সেল কমে যাওয়ার কারণ কোম্পানি ঠিক বুঝে উঠতে পারছিল না। তখন ক্লোটাইর জিপকে সাজেস্ট করেন যে কোম্পানি যেন তাদের গাড়ির হেডলাইটের নতুন ডিজাইন সরিয়ে আগের ডিজাইনে ফিরে যায়। ক্লোটাইরের মতে আমেরিকানরা জিপের সাথে ফ্রিডমকে কল্পনা করে। পাহাড়ি উঁচু নিচু রাস্তা জিপ নিয়ে ছুটে চলার মধ্যে তারা ঘোড়ায় চড়ে বেড়ানোর মতো ফিল পায়। পুরনো ওয়েস্টার্ন মুভির মতো ঘোড়ায় চড়ে ওয়াইল্ড ওয়েস্টে না যেতে পারলেও জিপে বসে তারা সেরকমই একটা টেস্ট পায়। জিপের আগের মডেলের গাড়িগুলোর হেডলাইটের আকার ছিল গোল, যেটা দেখতে অনেকটা ঘোড়ার চোখের মতো। জিপ তাদের নতুন মডেলের গাড়িতে স্কোয়ার শেপের হেডলাইট বসানোর পর থেকে তাদের সেল কমতে থাকে, কারণ গাড়ির সামনে স্কোয়ার হেডলাইট ঘোড়ার চোখের কথা মনে করায় না। ব্যাপারটা একটু ফানি লাগলেও এটাই আসল কারণ ছিল। ক্লোটাইরের সাজেশনের পর জিপ তাদের সেই আগের ডিজাইন বা আগের মডেলে যে ডিজাইন ছিল সেই ডিজাইনে ফিরে যায় এবং তাদের সেলও হুড়হুড় করে বাড়তে শুরু করে। প্রোডাক্টের জন্ম ফ্যাক্টরিতে হলেও সেটার যে ব্র্যান্ড ভ্যালু বা পপুলারিটি, এর পেছনে মানুষের মেন্টালিটি সবচেয়ে বড় ফ্যাক্টর। আমরা যতই মডার্ন হই, নতুন নতুন টেকনোলজি এক্সপ্লোর করি না কেন, আমাদের রেপটিলিয়ান ইনস্টিংক্ট ডিসিশন মেকিংয়ে অনেক বড় একটা রোল প্লে করে। আবার জাপানে ফিরে আসা যাক। ক্লোটাইর খুব তাড়াতাড়ি পিন পয়েন্ট করে ফেলেন যে জাপানিজদের সাথে কফির কোনো হিস্ট্রি নেই। ছোট ছোট জাপানি বাচ্চারা তাদের বাবা মাকে ছোটবেলা থেকে শুধু চা খেতে দেখেছে। তাদের কাছে চায়ের ঘ্রাণটাই সবচেয়ে বেশি আপন মনে হয়। কাজেই এতে অবাক হওয়ার কিছু ছিল না যে বড় হয়ে তারা নিজেরাও কফির দিকেই ঝুঁকে পড়বে। চায়ের সাথে তাদের যেসব মেমোরি জড়িয়ে আছে তার সাথে কফি টেক্কা দিতে পারে না। তো এই সিচুয়েশনে ক্লোটাইর কি বলেন? তার আইডিয়া ছিল যে কোনো রকম বেভারেজ নয়, ছোটদের মাঝে
কফিকে পরিচিত করানোর জন্য কফি ক্যান্ডি বাজারে নামানো হোক। হঠাৎ করেই জাপানি বাচ্চাদের মধ্যে কফি নিয়ে অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করতে লাগলো। কালারফুল প্যাকেটে ডিফারেন্ট ফ্লেভারের কফি ক্যান্ডি বাজারে আসতে লাগলো। এই ক্যান্ডি থেকে আস্তে আস্তে ক্যানের মধ্যে কোল্ড বেভারেজ হিসেবে কফির পপুলারিটি বাড়তে থাকলো। এরপর ফাইনালি দেখা মিলল ধোয়া ওঠা নেসক্যাফের কফির কাপের। মাত্র 4 দশকের মধ্যেই নেসলে তাদের কফি দিয়ে জাপানি মার্কেটে বেশ প্রমিনেন্ট একটা জায়গা দখল করে নেয়। কি শিখলেন এই গল্প থেকে? এমন ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে।